গল্পের নাম মন পিঞ্জর, লেখিকা আরোহী নূর শরৎ, পর্ব সংখ্যা 16। মায়ের ফোন আসলো। ফোনটা কানে নিয়ে অপর পাশে কথাগুলো শুনে মায়ের চোখগুলো রাগে খানিকে রক্তবর্ণ ধারণ করলো। তারপর ফোন রেখে রাগে গজগজ করতে করতে বলল, তোকে ছাড়বো না কি? সবসময় তুই আমার থেকে জয়ী হতে যেতে পারিস না। তোকে আমি কোনো মতে জিততে দিতে পারি না। এইবার তো ভেবেছিলাম আমি তোকে হারিয়ে দিয়েছি, তবে এবার দেখছি তো মোটেও না। তুই তো দেখি হেরে গিয়েও জেতার লড়াই করে চলছিস, তবে তা যে আমি আর হতে দিব না। এবার হারটা যে তোরই হবে আঁকি। প্রায় মধ্যরাতে আঁকি শুয়েছিল সোফাতে, কিন্তু আদিত্য মনে করলো ও ঘুমিয়ে গেছে, তাই চোরের মতো চারদিকে চোখ বুলিয়ে হাতে একটা ব্যাগ নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। এদিকে আঁকির চোখ ফাঁকি দিতে পারল না আদিত্যের কর্মসূচি। আঁকিও আর কোনো দিকে বিবেচনা না করে আদিত্যের পিছু করলো। আদিত্য আশেপাশে লক্ষ্য রাখতে রাখতে বাগানের দিকে অগ্রসর হলো। এদিকে আঁকি চুপি চুপি আদিত্যের পিছু গেল। আদিত্য বাগানের এক কোণে গিয়ে হাতে থাকা একটা ব্যাগের ভিতর থেকে কিছু কাগজ বের করলো। তারপর পকেট থেকে লাইটার বের করে ওগুলোতে আগুন লাগিয়ে দিল। এবার ওগুলো নিচে ফেলে দিয়ে কাউকে ফোন করলো। আর কোনো কপি রয়ে যায়নি তো? ওকে ফাইন, কথাটা যেন কেউ জানতে না পারে। আদিত্য কথাগুলো বলে ফোনটা কেটে দিল। তারপর দীর্ঘশ্বাস ত্যাগ করে বলল, আজ তুমি চিরতরে স্বাধীন হয়ে গেলে প্রাণ পাখি। আজ থেকে তুমি মুক্ত। তারপর আদিত্য খুব যত্নে নিজের অশ্রুসিক্ত আঁখি যুগল মুছে সেখান থেকে প্রস্থান করলো, যা আঁখির চোখ এড়ালো না। আদিত্য চলে যেতেই আঁখি ছুটে এলো সেখানে। কাগজগুলো জ্বলে ছাই হয়ে গেছে, তবে একটা টুকরোতে এখনো আগুন জ্বলে আছে, যা টুকরোর অস্তিত্ব ক্ষণিকে মুছিয়ে দিতে চলেছে। কিন্তু তার আর হতে দিল না আঁকি। ঝটপট টুকরোটার আগুন নিভালো, তারপর ওটা হাতে নিল। সব অংশ ওটার জ্বলে গেছে, আর যেটুকু বাকি আছে তা থেকে আঁকি বেশি কিছু বুঝে উঠতে না পারলেও এটুকু বুঝতে সক্ষম হলো ওটা একটা রিপোর্ট, যাতে আরোহীর নাম লেখা আছে। খুব সম্ভবত এটা ডিএনএ রিপোর্ট, যেটাতে ডিএনএ ম্যাচ হয়নি। এতটুকু বুঝতে পারলো আঁকি। এদিকে এতটুকু কিছুই বুঝে উঠতে পারছেন না কি। সবকিছু যেন ওর মাথায় তালগোল পাকিয়ে গেল। এটা দেখছি একটা ডিএনএ রিপোর্ট, নাম আরোহী, তাই ওরই হবে। কিন্তু ডিএনএ ম্যাচ কার সাথে করানো হয়েছে? যা ম্যাচ হয়নি আর কেনই বা করানো হয়েছে? এদিকে আদিত্য স্যার ওগুলোকে জ্বালিয়ে দিয়ে কান্না করলেন কেন? আর ওই কথাটা কেন বললেন? কাকে মুক্ত করার কথা বললেন উনি? ইস, আর ভাবতে পারছি না। খুব বড় কিছু লুকাচ্ছেন আদিত্য স্যার। হোক না হোক, জিনিসটা আরোহীর মৃত্যুর সাথে জড়িত। আমার কি এসবের খোঁজ নেওয়া উচিত? নেবই বা কী করে? আরে, এই কাগজটাতে তো হাসপাতালের নামটা দেখা যাচ্ছে। এই হাসপাতালে গেলে হয়তো কোনো খোঁজ মিলতে পারে। আঁকি কাগজটা লুকিয়ে নিয়ে ঘরে চলে আসলো। আদিত্য এসে ওকে সোফায় দেখতে না পেয়ে ঘাবড়ে যায়। নিজের রহস্য উদ্ঘাটনের ভয় ওর ভিতর খেলা করতে শুরু করে। তখনই রুমে প্রবেশ করে আঁকি। আদিত্য সন্দেহজনক কণ্ঠে ওকে জিজ্ঞেস করে, আপনি কোথায় ছিলেন মিস আঁকি? এই তো পানি খেতে গেছিলাম, আমতা কণ্ঠে বলল আঁকি। কিন্তু পানি তো রুমে ছিল। আঁকি দেখতে পেল সোফার পাশে যে জগে পানি রাখা আছে, তাই এবার কথা কাটিয়ে আবার আমতা কণ্ঠে বলল, আসলে ওটা আমি খেয়াল করিনি। কথাটা বলে আঁকি আর আদিত্যের দিকে না তাকিয়ে সোফাতে শুতে চলে গেল। আদিত্যের মনে একটা খটকা লাগা কাজ করলো আঁখির এমন আচরণে। দু চোখে ঘুম আসছে না আয়াসের। বারবার ওই ছেলেটার কথা মনে পড়ছে। ঠোঁটের হাসি যে আজ সরতেই নারাজ হচ্ছে ওর। সব কিছুতে কেমন যেন আলাদা ভালো লাগা কাজ করছে। আর কি হয়ে গেল আমার? কেন ওই ছেলেটার কথা বারবার মনে পড়ছে? কেন ভুলতে পারছি না আমি ওকে? বুকের ভিতর কেমন জানি একটা সুন্দর অনুভূতি কাজ করছে। খুব ভালো লাগছে অনুভূতিটা অনুভব করতে। এমন অনুভূতি যে আগে কবু হয়নি। কখনো কোনো ছেলেকে নিয়ে ভাবিনি এত। তবে আজকে উনি আমার খেয়াল থেকে কেন যেতে চাইছেন না? তবে কি আমি ওনার প্রেমে পড়ে গেলাম? আরে না না, এভাবে প্রথম দেখাতে কেউ কারো প্রেমে পড়তে পারে নাকি? আমি ওনাকে না জানি না চিনি। আমিও না, চুপচাপ ঘুমানোর চেষ্টা করি। শান্তির ঘুম হলে সব ঠিক হয়ে যাবে। কথাটা বলে ঠোঁটে কোনো লজ্জা ভাব মিষ্টি হাসি টাঙিয়ে শুয়ে পড়ল আয়শা। আঁখি আদিত্যের গাড়ি থেকে নামতে আজকে খেয়াল করলো কিছু ছেলে মেয়ে ওর দিকে কেমন দৃষ্টিতে তাকিয়ে আছে। ওদের এমন চাহনির মানে বুঝলো না আঁখি। বুঝতেও চাইলো না, সোজা ভিতরে ঢুকতে নিল। ওর সাথে সায়েদাও আছে। যেতে যেতে দুজনেরই কানে কিছু কথা ভেসে আসলো। কয়েকটা ছেলে মেয়ে বলাবলি করছে, আরে দেখ এই মেয়েটাকে, কি নাম যেন? হ্যাঁ, আঁকি।
দেখতে কত সরল মনে হয়, যেন ভাজা মাছটা উল্টো খেতে জানে না। কিন্তু এত এক্সপার্ট কে জানতো একসাথেই দুজনকে মাতিয়ে রেখেছে। আদিত্য স্যার, যিনি মেয়েদের দিকে চোখ তুলেও তাকান না, ওনার গাড়িতে সচরাচর ঘোরাঘুরি করে। তাছাড়া নতুন স্যার তো আছেনই। কোনো মেয়ে ছেলেদের নিয়ে কতটা দক্ষ হলে এমনটা করতে জানে জানি না বাবা, হা হা হা। কথাটা শুনে সাইদার রাগ খেলা করে মস্তিষ্কে ক্ষণিকে। ও ওদের দিকে রুখে যেতে চাইলে আঁকি ওর হাত ধরে ওকে আটকায়। তারপর ওকে দমিয়ে নিজে ওই ছেলে মেয়েদের দিকে অগ্রসর হয়। এবার ওদের সামনে গিয়ে স্বাভাবিকভাবে বলতে লাগে, খুব সহজ না কাউকে জাজ করা। কত সুন্দর করে বলে নিলে আমি দুজনকে মাতিয়ে রেখেছি। দেখো, আমি তোমাদের মতো নিম্ন মানসিকতার লোকের সাথে তর্কে জড়াতে চাই না। শুধু এটা বলতে চাই যে তোমরা এত সহজে বলে নিলে আমি দুজন ছেলেকে মাতিয়ে রেখেছি। দুজন ছেলে আমাকে নিয়ে আলাদা করে ভাবছে, সেখানে দোষটা আমারই চোখে পড়লো তোমাদের? কিন্তু একবারও তোমরা এটা ভেবে দেখোনি যে ওই দুটো ছেলে আমার পিছন পড়ে আছে, দোষটা ওদেরও হতে পারে? কিন্তু না, সেটা তোমরা ভাববে কেন? আরে সমাজে যে যাই করুক, দোষটা চারদিকে ঘুরে একটা মেয়ের উপরই আসবে। সেটা আর আলাদা করে বুঝতে বাকি নেই আমার। সমাজের এই নিকৃষ্ট মানসিকতা আমি একজন হয়তো পাল্টাতে পারবো না, তবে এমন মানসিকতার লোকগুলোকে অদেখা নিশ্চয়ই করতে পারবো। কে কি বলে আমার তাতে কোনো আসে যায় না, কারণ আমার জানা আছে আমি কীরকম। কারো কাছ থেকে নিজেকে নিয়ে জানার কোনো প্রয়োজন আমি মনে করি না। আমার আল্লাহ আমার সাথে আছেন, আমি আর কারো সঙ্গ চাই না। কথাটা বলে সেখান থেকে চলে গেল আঁকি। আজকে আয়ান অনেকবার আঁকির সাথে কথা বলতে নিলেও আঁকি ওকে একদম পাত্তা দেয়নি, যথারীতি ইগনোর করে গেছে। এদিকে আজকে এখন অবধি আদিত্যের কোনো এমার্জেন্সি না থাকায় আঁকি আর সায়দাকে নিয়ে বাড়ি ফিরতে চাইল। আঁকি আজ ওর সাথে আসতে চাইল না। আদিত্য আর সায়দা ওকে অনেক জোর করেও আনতে পারেনি। তাও আদিত্য ওকে একা ছাড়তে চাইল না। ওর পিছন পিছন গাড়ি নিয়ে আসছিল আঁকি। অনেক রাস্তা ওঠাতে এলেও এবার রিক্সার জন্য নেমে গেল। সেখান থেকে রিক্সায় কাজে যাওয়ার সুবিধার্থে এদিকে আয়ানও ওদের পিছু নিয়েছে। আয়ানও যে আঁকিকে এখন একা যাওয়া আসা করতে দিতে চায় না, তাই বিশেষ করে আদিত্যের সাথে। তাই তখনই কিছু লোক হঠাৎ এসে আঁকির উপর কালি ছুঁড়ে মারল। কিছু লোক নষ্ট টমেটো আর ডিম ছুঁড়তে লাগলো। আঁকি নিজেকে বাঁচানোর চেষ্টা করতে করতে বলল, ওদের কি করছেন আপনারা এসব? কেন করছেন? তখন একটা মহিলা দাঁতে দাঁত চেপে বলে উঠল, কেন করছি? মা গো, কত অবুঝ একটা মেয়ে, ভাজা মাছটা উল্টো খেতে জানে না। স্বামী ছেড়ে যেতে না যেতেই অন্য লোকের ঘরে উঠেছিস, বিয়ে ছাড়া ওর সাথে রাত কাটাচ্ছিস, যখন তখন ওর সাথে ঘুরে বেড়াচ্ছিস। তোর মতো মেয়েরা আমাদের সমাজে থাকলে আমাদের মেয়েরাও তোর মতো নোংরামি করবে। তাকে তো আজ এমন শিক্ষা দেবো যে তোর মতো নোংরামি করার আগে হাজারটা মেয়ের মন খেয়ে পড়বে। কথাটা বলে মহিলাটি একটা ইটের বর্ষর টুকরো আঁকির দিকে ছুঁড়ে মারল। ইটটা আঁকির উপর পড়ে না, বরং সাথে সাথে কোথা থেকে আঁকির ডালই সামনে এসে খাড়া হয় আদিত্য, যাতে ইটের টুকরোটা ওর বাজুতে এসে লাগে। এতে আদিত্য অনেক ব্যথা পেলে চোখ বন্ধ করে নিজের মুঠো শক্ত করে নেয়। ব্যথা সহ্য করার সুবিধার্থে আয়নও ততক্ষণে সেখানে পৌঁছে গেছে। সেখানে উপস্থিত সবাই আদিত্যের দিকে অবাক চাহনিতে তাকিয়ে আছে। কিন্তু আদিত্যের ঘটনা, উক্ত ঘটনায় অবাকের পরিমাণটা আঁকির ক্ষেত্রে বেশি দেখা যাচ্ছে। আদিত্য এবার ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, লজ্জা করে না আপনাদের রাস্তার মধ্যে একা একটা মেয়েকে এভাবে অপদস্থ করতে? তখন একটা মহিলা বলে উঠল, ওর ছেলেদের সাথে নোংরামি করতে লজ্জা করে না? তবে আমাদের কেন করবে? ছেলেদের সাথে নোংরামি, তা কি নোংরামি করেছে ও শুনি? স্বামী ছেড়ে দিতে না দিতে এই বিয়ে ছাড়া অন্য ছেলের সাথে থাকছে, এমনকি সবার সামনে ঘোরাফেরাও করছে ওর সাথে। ও, তবে কি আপনি জানেন এই মেয়েটার প্রাক্তন স্বামী কে আর বর্তমানে কার সাথে ঘুরে বেড়াচ্ছে? ওদের পরিচয় আমরা জেনে কি করব? নোংরামি যে করছে আমরা তাকে সাজা দেব। আদিত্য এবার তাচ্ছিল্য হাসি এসে বলল, লাইক সিরিয়াসলি আন্টি? ওর স্বামী ওকে ছেড়ে দিয়েছে, বর্তমানে ও আর একটা ছেলের সাথে ঘুরছে। তা থেকে আপনারা অনুমান করে নিলেন ও খারাপ, ওকে সাজা দিতে হবে। তবে যে ওর স্বামী ওকে ছেড়ে দিয়েছে তার কোনো দোষ নেই। যে ছেলেটা ওকে নিয়ে ঘুরছে ওরও কোনো দোষ নেই। দোষ শুধু আখির, কারণ ও একটা মেয়ে। এম আই রাইট? ওর জায়গায় কোনো ছেলে যদি 10টা বউ ঘরে রেখে অন্য মেয়ের সাথে ঘুরে বেড়াতো, তবে তাকে এভাবে কখনো অপদস্থ করা হতো না। ছেলে মানুষ যাই করুক, তাকে তো নোংরা বলে ধিক্কার দেওয়া হয় না কখনো এই সমাজে। সেটা কোনেও জানতে পারি আন্টি? আসলে জানেন আন্টি, পতিতালয়ের মেয়েগুলো জন্ম থেকে পতিতা হয় না। ওদের জীবনী জানতে গেলে
ওদের প্রতিটা জীবনে কালো অধ্যায়ের কারণ হিসেবে বেশিরভাগ আয়নের মতো স্বামী, প্রেমিক আর আপনাদের মতো সমাজে কিছু নিচু মনের মানুষকে পাওয়া যাবে। একটা মেয়ে যদি একা একটা ভালো পথে যেতেও চায়, তবে তাকে খারাপ ট্যাগটা আপনারা না দিয়ে শান্তিতে থাকতে পারেন না। আসলে বলে না, নারীরাই নারীদের দুশ্মন হয়। সত্যি আপনাদের মতো কিছু মন মানসিকতার নারীরা অন্য নারীর উপর কলঙ্ক লাগানোর আগে বলে যায় যে ওরা নিজেও নারী। একটা কথা বলবেন আন্টি, আপনি কি আঁকিকে চোখের সামনে কোনো ছেলের সাথে খারাপ কিছু করতে দেখেছেন? আড্ডায় ইয়ার্কি মারতে দেখেছেন? বুড়িটা আমতামা কণ্ঠে বলল, এবার না, দেখিনি। এখানে ন্যায় বিচার করতে আসা বাকি কেউ দেখেছেন? সবাই বলল না। কেউ যখন দেখেনি, তবে আপনারা নিশ্চিত হলেন কি করে আঁকি নোংরামি করছে? আমি তো শিওর আপনারা কান কথা শুনে এসেছেন। আসলে আমাদের দেশের লোকগুলো এমনই। কেউ যদি বলে সিলে কান নিয়ে গেছে, সেই সিলের পেছনে ছুটবে সবাই, কিন্তু একবার সেটা ভাববে না যে কানটা নিজের জায়গায় আছে কিনা তা দেখে নেওয়া। এজন্যই হয়তো আমাদের দেশটা আজ কোনো দিক থেকে এগোতেই পারছে না। এখানে উপস্থিত সবাই উদ্দেশ্য করে বলছি, ভালোই ভালোই সবাই নিজেদের বাড়িতে চলে যান, নয়তো বিনা প্রমাণে একটা মেয়েকে রাস্তায় অসম্মান করার অপরাধে সবাইকে হাজতে ভরাবো। চলে যান সবাই, আমাকে আপনাদের বিরুদ্ধে কোনো স্টেপ নিতে বাধ্য করবেন না। লোকগুলো চলে যায়। এবার মুখ বাংলা পাঁচের মতো বানিয়ে এদিকে আঁকি যেন পাথর হয়ে গেছে, পুরো গায়ে মুখে কালি লেগে আছে, ওর সারা শরীর নোংরা, ধাতব মূর্তির মতো দাঁড়িয়ে আছে ও, বর্তমানে কোনো প্রতিক্রিয়াই করছে না। এদিকে আয়ান এবার বলে উঠল, আমি বলেছিলাম তোমাকে আঁকি আদিত্যের সাথে না ঘুরতে, দেখলে তো কি হয়ে গেল। লোকগুলো কি বলছে তোমাকে নিয়ে। আমার কথা শুনে আমার সাথে গেলে এমনটা হতোই না। আদিত্য এবার বেশ রেগে মেখে বলল, আর ইউ কিডিং মিস্টার রায়ান? আমার তো মনে হয় আপনার মাথায় কিছু সমস্যা আছে, নইলে এত কিছুর পরেও আপনি এমন কিছু কি করে বলতে পারেন? আপনি রিয়েলাইজ করতে পারছেন আজকে এই মেয়েটার এই হালের জন্য দায়ী শুধু আপনি? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ ডক্টর আদিত্য চৌধুরী। আমি কি করেছি আর কি করছি সব আমার জানা আছে। আপনি আমাকে আলাদা করে তা দেখিয়ে দিতে হবে না। আপনি আমাকে পাগল বলার সাহস কোত্থেকে পান? আদিত্যের কলার চেপে ধরে কথাটা বলে আয়ান। আদিত্য সাথে সাথে আয়ানের কলার চেপে ধরে কিছু বলবে, তখনই আঁকি চিৎকার করে উঠে বলতে লাগে, স্টপ ইট, আই সেড সেভ স্টপ ইট। আপনারা কি পেয়েছেন আমাকে? আমি কোনো খেলনা নই যে আমাকে নিয়ে দুজন লড়াইয়ে লিপ্ত হচ্ছেন। প্লিজ স্টপ ইট। আমি যে আর এসব নিতে পারছি না, আর সহ্য করতে পারছি না। প্লিজ স্টপ। কথাটা বলে আঁকি একদিকে ছুটতে শুরু করলো। আদিত্য আর সায়দা ওর পিছু ছুটতে শুরু করলো, কিন্তু আয়ান ঠায় দাঁড়িয়ে রইল ওর জায়গায়। এদিকে খানিক দূরে থেকে একটা গাড়িতে বসা অবস্থায় ঠোঁটের কোণে শয়তানি হাসি ফোটালো মাহি। এসব যে মাহি করিয়েছে, লোক লাগিয়ে আঁকির খবর নিয়েছিল, তারপর জানতে পেরেছে আয়ন আজকাল আঁকির পিছন ঘোরাফেরা সম্পর্কে, তাই এমন কিছু প্ল্যান করলো গায়ের জ্বালাতনে। এই এলাকার কিছু লোকের কানে আঁকির নামে এসব উল্টাপাল্টা জিনিস বলেছে মাহি। কজনকে টাকাও দিয়েছিল আঁকির সাথে এমন কিছু করানোর সুবিধার্থে। তখন সায়েদা আর আদিত্য আঁকির পিছনে ছুটে গিয়ে ওকে পায় না, কোথাও যেন উধাও হয়ে গেল ক্ষণিকে। ওরা ওকে অনেক খুঁজলো, ওকে ফোনও করলো, কিন্তু ওকে পেল না। এদিকে হঠাৎই আদিত্যের একটা এমার্জেন্সি ডাক এলো, তাই আদিত্য তাড়াহুড়ো করে সায়েদাকে বাড়ি পৌঁছিয়ে হাসপাতালে চলে গেল। কিন্তু আদিত্যের মাথা থেকে যেন আঁকির চিন্তা সরছিলই না। তাই ঝটপট কাজ শেষ করে বাড়ি ফিরল। এসেই দেখলো ড্রয়িং রুমে ইশাদ চৌধুরী আর সায়েদা পায়চারি করছে। আদিত্য আসতেই সায়েদা ছুটে এসে বলল, ভাইয়া আঁকি এখনো ফিরেনি, ওর ফোনও বন্ধ। হ্যাঁ বাবা, আমার তো খুব চিন্তা হচ্ছে যদি মেয়েটার কোনো ক্ষতি হয়। এত সময় তো কাজ থেকে এসে যায়। ফিরেনি মানে? দেখি আমি ওর কাজের জায়গায় ফোন করে। তারপর আদিত্য আঁকির কাজের জায়গায় ফোন করে, কিন্তু সেখান থেকে জানতে পারে আঁকি আজ কাজে যায়নি। এবার আদিত্যের হয়রানিটা আরও বেড়ে যায়। মনে আঁকিকে নিয়ে কি না কি দুশ্চিন্তা হতে শুরু করেছে ওর। সাথে সাথে আঁকির খোঁজ বেরিয়ে যায় ও। পুরো শহর ঘুরে ঘুরে দেখছে, কোথাও আঁকির কোনো খোঁজ নেই। এদিকে প্রবল বেগে ঝড় এসেছে, লোকজন রাস্তাঘাট খালি করে নিজেদের আবাসস্থলে ফিরে গেছেন হয়তো। ঝড়েরই ভয়ে সেটা আদিত্য রাস্তাঘাটের নিস্তব্ধ অবস্থা দেখে বুঝতে পারছে। তবে আঁকির খোঁজ যে ও দূর দূর পর্যন্ত পাচ্ছে না, চলবে।